ঋতুপর্ণ ঘোষ সবাই জানেন ছবি বানায় বড়দের জন্য। সে ছবিতে সবাই গম্ভীর চিন্তা করে, চোখা চোখা কথায় ঝগড়া করে, কথায় কথায় কান্নাকাটি করে, চিৎকার করে বা নীরবে, কষ্ট পায় বা কষ্ট দেয়। কোথাও কোনো ঝলমলে হাসি মুখ নেই, ঝরঝরে প্রাণ জোড়ানো হুল্লোড় নেই। রোদ্দুর বলতে পর্দার বা চিকের ফাঁক দিয়ে আসা আলো চিলতে। আদিগন্ত নীলাকাশ নেই, আবনান্ত বিধিপথ নেই। তিতলিতে ছিল বটে এক পাহাড় পথের যাত্রা, তাও গাড়ির মধ্যে বন্ধ হয়ে কেটে গেল বেশিরভাগটা। পাহাড়ি রাস্তার উঁচু নিচু, মিলিয়ে যাওয়া বাঁকের রহস্য আর্ধেকও যেন ধরা দিল না গাড়ির বন্ধ কাঁচের বাইরে। এসবের থেকে যেন ছুটি নিতে চাইছিল মন। ঋতুপর্ণ দম আটকে আসছিল। নয় নয় করে 12টা সিনেমা তো হলো, আর পারা যাচ্ছে না। ছুটি পালিয়ে গেলে তবেই যেন শান্তি। সিনেমা হলের দমবন্ধ অন্ধকার থেকে, কান্নাকাটি ঝগড়াঝাঁটি থেকে, রুমাল বার করার খসখস আর নাক টানার আওয়াজ থেকে ঋতুপর্ণ পালাচ্ছিল ঋতুপর্ণ থেকে। আর তাই মেকপিয়নের ব্যাগের ভেতর মন খারাপের তিস্তা। তার ছবি নিয়ে নানান কথা, তার পরিচালনার নানান কথা, সে সমস্ত নিয়ে আজকে আমাদের স্মৃতিচারণা। তার কাছের বন্ধুরা আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন। তার স্মৃতিচারণায় আজ ঋতুপর্ণ ঘোষ। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন চন্দ্রিল ভট্টাচার্য। চন্দ্রিল, আপনাকে আমাদের স্টুডিওয় স্বাগত। রয়েছেন টোটা রায়চৌধুরী, টোটা তোমাকেও আমাদের স্টুডিওয় স্বাগত। টেকনিশিয়ান স্টুডিওতে এই সময় এই মুহূর্তে তার দেহ সাহিত্য রয়েছে। প্রথমে চন্দ্রিলার কাছে আসবো। চন্দ্রিলা, একেবারে কাছ থেকে দেখেছো, দীর্ঘদিন ধরে কাজ করেছো তার সঙ্গে, কেমন দেখেছো মানুষটাকে? এরকম চট করে এক কথায় বলা খুব শক্ত। খুবই প্রিয়জন ছিলেন। আমার মনে আছে যে চন্দ্রবিন্দুর যখন দ্বিতীয় অ্যালবাম বেরোয়, ঋতুপর্ণ ঘোষ, তখন ঋতুদা হওয়ার প্রশ্নই প্রায় ওঠে না, ঋতুপর্ণ ঘোষ আমাদের ডেকে পাঠান আনন্দলোকের অফিসে। আমরা মানে অত্যন্ত পুলকিত, অনেকটা নার্ভাস, আমরা যাই। কিন্তু সেই দিন থেকে উনি এত আশ্চর্য আপনভাবে কথা বলেন যে আমাদের সঙ্গে একটা বন্ধুত্ব সূচিত হয়ে যায়। অনেক পরে 2000 সালে তারা করছে এটা কি বলে একটা অনুষ্ঠান আমরা করতাম তারা চ্যানেলে। ঋতুদা তার ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল, আমাকে অনিন্দকে ডেকে, আমাদের সঙ্গে আরো দুজন ছিলেন, মেহেলি ও সঞ্চারী, আমাদের 4 জন নিয়ে তারা করছে এটা কি বলে অনুষ্ঠানটা হয়। তারপর আমি আর অনিন্দ ইনহাউস ডিরেক্টর হিসেবে তারাতে জয়েনও করি। এরপর থেকে ঋতুদার সঙ্গে বহু ঘন্টা আড্ডা, গল্প, তর্কাতর্কিতে কাটিয়েছি। কেমন ছিলেন মানুষটা চট করে বলতে পারবো না। অনেকগুলো দিক ছিল যা খুব টানতো। তার সবচেয়ে বড় দিকটা হচ্ছে একটা সাংঘাতিক বুদ্ধি। মানে এমনিতেই বাঙালিদের বুদ্ধি ইদানিং খুব কম, তার মধ্যে ঋতুদা ছিলেন হচ্ছে একেবারে ঝকঝকে বুদ্ধির একজন মানুষ। যে কোনো একটা জিনিস মানে না বলতে বুঝে নেওয়া, বা একটা বাক্য বলতে তার পরের 33টা বাক্য বুঝে নেওয়া, এই যে কি আশ্চর্য ক্ষমতা ছিল, সেটা শিল্প বলো বা একটা মানুষের এমনি কথাবার্তা বলো, সেইটা প্রচণ্ড টানত। খুব মনোযোগ ছিল, সাংঘাতিক অসুস্থ। তার মধ্যে হয়তো একটা কথা বলতে গেছি, তখন বলছে না এটা ভুল, এটা করিস না, এটা এইভাবে কর। আমি একবার একটা চিত্রনাট্য লিখে শোনাতে গেছিলাম, শোনার সঙ্গে সঙ্গে কয়েকটা সংশোধন, এইখানে দেখ ভুল করছিস, তৃতীয় দৃশ্যে যদি এটা হয় তাহলে ত্রয়োদশ দৃশ্যে এটা হতে পারে না, বলে দেওয়া। আমার মনে আছে সেদিন ঋতুরা খুব দাঁতে ব্যথা, খুব কষ্ট পাচ্ছে, কিন্তু ওই ক্ষুরোদার বুদ্ধিটা কোথাও এতটুকু ক্ষুণ্ণ হয়নি। এইটা খুব ভাল লাগতো। আমি আনন্দবাজার পত্রিকায় একটা সময় কলাম লিখতাম, সেটার নাম ছিল উত্তম মাধ্যম। সেখানে বহু সংস্কৃতির জিনিসপত্রকে যাচ্ছেতেই বলা হতো। ঋতুদার 2টো ছবিকে সেখানে খুব নিন্দে করা হয়েছিল, একটা চোখের বালি, একটা হচ্ছে রেনকোট। দুটো সম্পর্কে আমি খুব খারাপ কথা লিখেছিলাম। ঋতুদা দুবারই ফোন করে আমাকে জানিয়েছিল সমালোচনাটা দারুণ হয়েছে, একদম ঠিক জায়গা ধরেছিস, আর ওই যে ওইখানটা বলেছিস না যে আমার ছবিটা শুধু বাহ্যিক আড়ম্বর আছে আর এমনিতে ভেতরটায় কিছু নেই, ওটা দারুণ বলেছিস। মানে এই কথাটা যে কোনো মানুষ বলতে পারে, এমনিতে আমার নামে একটা খারাপ কথা বললে আমি তার সঙ্গে আর মুখ দর্শন করবো না। সেইখানে ঋতুদা তার ছবির, আর ঋতুদার যখন চোখের বালি করছে, ঋতুদা তখন খ্যাতির তুঙ্গে একেবারে। সেই সময় ওই রকম একটা নিন্দেমন্দকে ওইভাবে গ্রহণ করার ক্ষমতা। তারপর ঋতুদা আমাকে ডেকেছিল, ঋতুদার খুব ইচ্ছে ছিল মহাভারত নিয়ে একটা ছবি করবে। ঋতুদার ইচ্ছে ছিল যে আমি আর ঋতুদা মিলে চিত্রনাট্যটা লিখি। গোটা 2005 সাল আমরা বহু সময় একসঙ্গে বসে গল্প করেছি, মহাভারত পড়েছি এবং মহাভারত থেকে ছবিটা তৈরি করার চেষ্টা করেছি, আর হয়নি।
তার অনেকগুলো কারণও ছিল, কিন্তু বারে বারে যেটা দেখেছি সেটা হচ্ছে একজন তুখোড় বুদ্ধিমান মানুষের অন্যকে গ্রহণ করার, সেটা নিজের সম্পূর্ণ বিপক্ষে গেলেও ঋতুদার যে সিনেমা সম্পর্কিত ধারণা আর আমার যে সিনেমা সম্পর্কিত ধারণা পুরোপুরি উল্টো। আমি যেভাবে সিনেমাকে ভাবতে চাই ঋতুদা ভাবতে চায় না। তা সত্ত্বেও সেটাকে যেভাবে ঋতুদা গ্রহণ করতো, ঋতুদা যেভাবে তার সঙ্গে এতটুকু না রেগে সেই নিয়ে কথাবার্তা বলতো, সেই সহনশীলতাটা আমার কাছে ঋতুদার একটা চূড়ান্ত আকর্ষক গুণ বলে মনে হয়েছে। টোটা বিহারী চরিত্রে অভিনয়, সেই সময়কার অভিজ্ঞতা আমাদের একটু বলো। আমি তার একটু আগে চলে যাই। এই যখন প্রথমবার ঋতুদা আমাকে ডাকলেন কাজের জন্য, একটা মজার ঘটনা হয়েছিল। সেটা হচ্ছে যে সেই সময় মোবাইল ছিল না, তাই ল্যান্ডলাইনে ফোন করেছিলেন উনি। আমার যৌথ পরিবার, তো আমার কাছে খবর পৌঁছতে পৌঁছতে যে তোর একটা ফোন এসছে প্রায় 10 মিনিট কেটে যায়। এবং আমি যখন ফোনটা ধরি আমাকে বললো যে টোটা বলছিস তো? বললাম হ্যাঁ, কে বলছেন? বলছি আমি ঋতুদা বলছি, ঋতুপর্ণ ঘোষ। বলে হ্যাঁ, আমি জর্জ ডব্লিউ বুশ, বলুন। বলছি না না, আমি সত্যি ঋতুদা বলছি। তখন মানে কথা বলার মধ্যে হঠাৎ রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, এটা ঋতুদা হতেও পারে। আলাম ঋতুদা সরি, আমি বুঝতে পারিনি, আসলে ভেবেছিলাম তুমি আমাকে কেন ফোন করবে। বলছে তোর কাজ দেখলাম, ভালো লাগলো, আমি একটা কাজ শুরু করছি, তুই আমার সাথে কাজ করবি? আলাম মানে কাজ করব? প্রশ্ন করছো? এক্ষুনি যাচ্ছি, কোথায় বলো, কোথায় দেখা করতে হবে, কি করতে হবে। তখন শুভ মহরতের জন্য উনি ওই পুলিশ অফিসারের চরিত্রে আর্টিস্ট করছিলেন। তো গেলাম, গিয়ে বলল যে দেখ এরকম এরকম ব্যাপার, তবে একটা কথা বলে দিই, নন্দিতা দাস তোর বিপরীতে কাজ করবে, ভয় পাবি না তো? আমার তখন মুখ থেকে ফস করে বেরিয়ে যায়, দেখো ও আমার উঠোনে খেলতে আসছে, ভয় পেলে ও পাবে, আমি পাবো না। সামহাও বোধহয় এই প্রত্যয়টা বা এই সাহসটা বোধহয় ভালো লেগেছিল, কাস্ট করে। এবং ওই ছবি করতে করতে একটা সময় মানে তখন ডিসকাশন হচ্ছিল যে বিহারী চরিত্রে কে অভিনয় করবে, চোখের বাড়ি প্ল্যানিং চলতে জোর তোর। তো আমাদের সাথে রেগুলার কথা বলতো, আমাদের জিজ্ঞেস করতাম আরে তোর কী মনে হয় যদি এটা সৈফ আলী খান করে বা অভিষেক বচ্চনকে যদি এই রোলটাতে নিই, বা বিভিন্ন বিভিন্ন লোকের কথা জিজ্ঞেস করতেন। আমরা আমাদের সীমিত জ্ঞানে মতামত দিতাম। হঠাৎ একদিন উনি বললেন যে আচ্ছা শোনা, রাখিদি বলছিলেন যে তোকে একবার ট্রাই করতে। আলাম কিসের জন্য? বললে চোখের বালি বিহারির জন্য। বিশ্বাস করবে না, আমার তখন ঠকঠক করে পা কাঁপতে শুরু করে দিয়েছে যে আমি মানে কি করে কিভাবে এত কঠিন চরিত্র আমি কোনোদিন, আর রাবীন্দ্রিক চরিত্র আমি তো করিনি কোনোদিন, আর আমার চেহারার সাথে যায় বলে মনে হয় না। বলে ঠিক আছে চল একটা স্ক্রিন টেস্ট করি, একটা ফটো টেস্ট করি। তো গেলাম, তো ফটো তোলা হলো, প্রথমেই বাতিল। তা আমি রিলিভ যে যাক বাবা, আমি যে কত খারাপ অভিনেতা সেটা লোকের সামনে আর উন্মোচিত হলো না। মাস তিনেক কেটে গেল, তারপর আবার বললো যে দেখ পাচ্ছি না, শোন তুই এক কাজ কর, আগামী 15 দিন তুই শেভ করিস না। বললাম ঠিক আছে। তো যেদিনকে আমার স্ক্রিন টেস্ট হওয়ার কথা, সে তার আগের দিন রাত্রেবেলা আমি নাইট শ্যুট করেছি, আমি ভীষণ টায়ার্ড। দুপুরবেলায় মেকআপ করতে করতে যিনি মেকআপ করছিলেন, আমি বললাম দেখো আমি ঘুম পেয়েছি, আমি ঘুমোচ্ছি, তুমি তোমার মেকআপটা সেরে ফেলো, হয়ে গেলে জাগিয়ে দাও। এবার মেকআপ হয়ে যাওয়ার পর চোখ খুলে আয়নায় দেখে আমি 3 সেকেন্ডের জন্য ভাবছি আয়না আমি কাকে দেখছি, আমি নিজেকে চিনতে পারিনি। তারপর পাশের ঘরের ঋতুদা আর অভিজ্ঞদা, আমাদের ডিওপি ক্যামেরা পার্সন, ওনারা ওয়েট করছিলেন তো ছবি তুলবেন বলে। আমি ঢুকতেই কী সব বিষয় নিয়ে বোধহয় আলোচনা করছিলেন, আমি ঢুকতেই হঠাৎ আলোচনা স্তব্ধ। আমার দিকে হাঁ করে তাকিয়ে অভিজ্ঞদা বলল ঋতু বিহারি পেয়ে গেছিস যা। সেই শুরু। তারপর আমাকে অনেকেই ঋতুদাকে বাড়ি বয়ে গিয়ে বলে এসেছিল যে ওকে কাস্ট করো না, ও পারবে না, তোমার চোখের বালি ওই হবে, তোমার চোখে বালি ওই দেবে, অনেক কথা। তো ঋতুদা একটা সময় রেগেই গিয়েছিল, বলেছে আমার ডিসিশন, আমার বিশ্বাস, সেটাকে অমর্যাদা করার মতো কোনো কারণ তো তোমাদের দিইনি আমি। ফাইনালি আমাকে কাস্ট করেছিলেন। এবং যেদিনকে প্রথম শো হলো, যখন সবাই বেরিয়ে এসে কংগ্রাচুলেট করছে, আমি দূরে দেখছি ঋতুদা দাঁড়িয়ে মিটিমিটি আমার দিকে তাকিয়ে হাসছে। আমি গেলাম, তো ঋতুদাকে বললাম ঋতুদা থ্যাংক ইউ ভেরি মাচ, এটা যে কি, এটা তুমি না থাকলে তো করতে পারতাম না। বলছে না রে, যে আমি অ্যাকচুয়ালি আজকে আমি সবচেয়ে বেশি রিলিভড হয়েছি যে আমি পেরেছি, মানে তোর পাড়ার থেকে বেশি আমি হয়তো পেরেছি। আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের স্টুডিওতে তাঁর আশা, তার নানান মুহূর্তের কথা আমরা শুনবো। ছত্রাক ছবিটি নিয়ে বিতর্কের পর আমরা প্রতিপক্ষের অনুষ্ঠানে একটি প্রশ্ন রেখেছিলাম, বাংলা ছবি কি যৌনতার হাত ধরেই সাবালক হচ্ছে?
কি বলেছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ, শুনবো। ঋতুদার কাছে আসবে একটা ব্যক্তিগত জায়গা থেকে। আমার মনে হয় যে অন্তর্মহল যখন রিলিজ করলো তারপরে এই একই শব্দ তোমায় শুনতে হয়েছে, আজকে হয়তো বিচ্ছিন্নভাবে পাবলিকে যা শুনতে হয়েছে যে পর্ণ, ঋতু প্লাস পর্ণ, ঋতুপর্ণ ছাপার অক্ষরেও আমরা দেখেছি। তো এইটা তুমি কি বলবে, এই 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 বিতর্ক এবং তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা? ব্যক্তিগত অভিমতটা বলতে গেলে আমি প্রথমেই আজকের মোশনটাকে চ্যালেঞ্জ করতে চাই। বাংলা সিনেমা যৌনতার হাত ধরে সাবালক হবে কিনা, বাংলা সিনেমা ইজ দ্য মোস্ট প্রবলেমেটিক ওয়ার্ড হিয়ার। আমরা পৃথিবীর দর্শকের জন্য সিনেমা করি বাংলা ভাষায়। কথাটা বাংলা ভাষী সিনেমা হলে আমার পছন্দ হতো, কারণ বাংলা সিনেমা কথাটা বললেই দর্শকের মনে এক ধরনের একটা মরাল এবং কালচারাল কনস্টিটিউয়েন্সি তৈরি হয়, যেটা ভঙ্গুর এবং যেখানে আঘাত করাটা খুব সোজা, এবং যেখানে প্রভোক করলে অনেকগুলো অ্যাডভার্স রিয়াকশন খুব চট করে উঠে আসে। অতএব আমরা যদি বাংলা সিনেমা কথাটা বাদ দিয়ে আজকে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে আমরা ওয়ার্ল্ড সিনেমার কথা ভাবি, যে সিনেমাগুলো বাংলা ভাষায় তৈরি হয়েছে, আমরা নিশ্চয়ই ছত্রাককে সেরকম একটা সিনেমাই ভাবছি। তাহলে হঠাৎ আজকের মোশনটা বাংলা সিনেমা কেন? আমরা কি এখন অন্নপূর্ণা মন্দিরের যুগে পড়ে আছি? নেই, আশা করি। সেই সময় সেই ছবিটার প্রয়োজন ছিল, দর্শক ছিল, জয়সন্ত সীমা হৈ হৈ করে চলেছিল, বাবা তারকনাথ এক সময় অনেক ব্যবসা করেছিল। সেই ছবিগুলো যেমন তাদেরও একটা ভ্যালিডিটি আছে উইথ আ সার্টেন সেকশন অফ অডিয়েন্স। প্রত্যেক ছবির তো একটা জায়গা আছে। আমার একটা খুব প্রশ্ন, যে ক্লিপিংটা নিয়ে কথা হচ্ছে, আমরা একটা ছবি দেখিনি, একটা ক্লিপিং, সেটা মানে অন্যায়ভাবে প্রকাশিত, সেটা আইনসঙ্গতভাবে প্রকাশিত না, একটা ক্লিপিং দেখে আমরা পুরো জাজমেন্টটা চালিয়ে যাচ্ছি। আমার প্রশ্ন, এই দৃশ্যটা যদি অ্যানিমেটেড হতো তাহলে কি এতটা রিয়াকশন হতো? বা পাওলি শুরুতেই বলতো যেটা আমি করিনি আমার না, যদি অ্যানিমেটেড মানে ছবি আঁকা ক্যারেক্টার দিয়ে হতো তাহলে কি রিয়াকশনটা তো প্রবল হতো। কারণ হচ্ছে বা পাওলি না করে এখানে যদি একজন অচেনা মুখ করত, তার মানে আমাদের একজন আইডেন্টিফায়াবল মুখ আমাদের মরাল গ্রাউন্ডসটাকে ট্রেসপাস করেছে। এইটা আমাদের প্রবলেম। তো মানে এটা জুলিয়েট বিনোশ করলে কোনো প্রবলেম নেই কারোর, বিকজ দ্য মোমেন্ট ইট কামস টু পাউলি ইট ইজ। আমি কিন্তু পাউলি নামকে ডিফেন্ড করতে এখানে আসিনি, আমি দ্য অ্যাক্ট, আর্টিস্টিক অ্যাক্ট যেটা ও ডিসপ্লে করেছে, আমি সেটার পক্ষে কথা বলতে চাই, যেটা জুলিয়েট বিনোশ করলে হতো না, এটা কেট উইন্সলেট করলে হতো না। কিন্তু সিন্স শি ইজ ক্লোজ হোম, এই বিতর্কটার খুব সহজেই ওকে এটার মধ্যে ভিক্টিমাইজ করা যায়। এবং আরেকটা কথা, এই দৃশ্যটাই যদি একটা রেপ সিকোয়েন্স হতো যেখানে দ্য ওম্যান ইজ এ ভিকটিম, তাহলে কিন্তু এই ভিকটিমোলজিটা আমরা এনজয় করতাম। শেখর কাপুরের ব্যান্ডিট কুইনের নিউড প্যারেডটা নিয়ে অনেক কথা হয়েছিল, কিন্তু এন্ড অফ দ্য ডে ইট মানে, এবং ফুলেন দেবী নিজে বলেছিলেন না আমি এরকম হয়নি টাইনি কিছু, কিন্তু ওটা পাস করে যায় অনেকটা জাস্ট অন দ্য গ্রাউন্ডস অফ ভিকটিমোলজি। মানে যে এই মুহূর্তে একজন নারী তার নিজস্ব ডিজায়ারটাকে এক্সপ্রেস করে, সেই মুহূর্তে আমাদের প্রবলেম হয়। মার্ক টুয়েনের একটা খুব সুন্দর কথা আছে, মানে যখন টিশিয়ান এঁকেছিলেন, ভিনাস এঁকেছিলেন, তখন মার্ক টুয়েন বলেন, there she lies for anybody who wants to gloat over her, and there she lies in her own right. এটা খুব ইম্পর্টেন্ট কথা, there she lies in her own right. আমরা এই ওন রাইটটাকে সম্পূর্ণ, আমার প্রশ্ন হচ্ছে যে সব থেকে আগে আমাদের যৌনতার অধিকারটা নিয়ে আমাদের বিতর্কটা তোলা উচিত। সুদেষ্ণা রায় আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন। সুদেষ্ণাদি, অসংখ্য মুহূর্ত, অসংখ্য সময় তুমি ওনার সঙ্গে কাটিয়েছো, অনেকগুলো বছর একসঙ্গে কাজ করা, অ্যাসিস্ট করেছো তুমি। ওনার রেগে যাওয়া, ওনার কাজ করার যেভাবে যতটা নিখুঁত ছিলেন উনি, প্রত্যেকটা কাজ নিয়ে ওনার যে খুঁতখুঁতমে একটা ব্যাপার ছিল, সেই সমস্ত কিছু বিষয় আমাদের যদি একটু শেয়ার করো। ঋতুর সঙ্গে খুঁতখুঁতে ব্যাপারটা সবচেয়ে প্রথম 1980-81 সালে যখন ঋতুপর্ণ কলেজে পড়ছে, আমি তখন সদ্য কলেজ পাশ করেছি। আমরা তমাল রায়চৌধুরীর
নাট্যগোষ্ঠী ছিল, সেখানে আমি কাজ করতাম এবং ঋতুও তমালদার কাছে আসতো এবং ঋতুর কাজ ছিল আমাদের মুখস্থ করানো। তো আমি গ্রেটের ফাউস্টে গ্রেচেন করছিলাম এবং পুরোটা কাব্যে লেখা, খুব ডিফিকাল্ট শব্দ চয়ন ছিল এবং মুখস্থ করাটা খুব ডিফিকাল্ট ছিল। তো তমালদা বলেছিল ঋতু থাকবে, ঋতু তোকে মুখস্থ করিয়ে দেবে। ঋতু আমার থেকে কিছুটা জুনিয়র, তো প্রথম প্রথম ওকে সেই জুনিয়র বথ ওরমভাবেই আমরা ট্রিট করতাম। ও এলে পালিয়ে যেতাম, এই বেশি পাকামো করিস না এসব বলতাম। কিন্তু ঋতুর ভীষণ কনসিস্টেন্ট ছিল, ঋতু তাতে একটুও কিছু মনে করতো না এবং ঋতু তখনও খুব রোগা ছিল, খুব সুন্দর লম্বা আইল্যাশেস ছিল এবং এক মাথা চুল, এবং ওর যেভাবে ও কথা বলে, যেভাবে ও মানে অঙ্গভঙ্গি করে, হাত পা নেড়ে যে কথা বলে, ও আমাকে দেখিয়ে দিত সেইটা গ্রেচেনের মতন করে। এই নিয়ে কিন্তু আমরা প্রথম দিকে খুব হাসাহাসিও করতাম, কারণ ও তখন একটা বাচ্চা ছেলে, আমাদের মনে হতো ও খুব পাকামো করছে। কিন্তু না, পরবর্তীতে আমি ওর যে ডিরেকশন বা ও যেভাবে পড়ছে জিনিসটা, ও যেভাবে হাত ব্যবহার করছে, সেটা দেখে যখন বুঝতে পারি, দেখি যে না, ও আমার থেকে ছোট হলে কি হবে, কলেজে এখনো পড়ছে তাতে কি হবে, ও কিন্তু ঠিকই বলছে এবং উচ্চারণগুলোও আমার ঠিক করিয়ে দিচ্ছে এবং ও আমাকে হেল্প করছে। এরপরে প্রায় 10 বছর ঋতুর সঙ্গে আমার সেরকম দেখা হয়নি। আমিও তখন নিজের কেরিয়ার গড়ছি সাংবাদিকতায়, ঋতুও তখন বিজ্ঞাপনের জগতে ঢুকে গেছে। এরপর 90-এর প্রথম ভাগে আমার এখনো মনে আছে, যখন বাবরি মসজিদ প্রথম হয়, সেই সময় আমাদের ভাঙা হয়, সেই সময় আমাদের একটা ইস্যু হচ্ছিল গান নিয়ে। তো সেই গান নিয়ে লেখার জন্য অপর্ণা সেন বলেছিল, আমি একটি ছেলেকে চিনি, ঋতুপর্ণ ঘোষ, ভীষণ ভালো লেখে। আমরা সবাই বললাম কে, একে তো আমরা চিনি না। তখন আমরা ফুল ফ্লেজেড সাংবাদিক, আমরা অলরেডি এত বছর ধরে সাংবাদিকতা করছি, এ কে, কোথা থেকে এ লোক, এত ভালো লেখে, ঠিক আছে বিজ্ঞাপনের জগতে লেখে, কি এমন? কিন্তু ও যে লেখাটা করেছিল, সত্যি বলছি যে অসাধারণ লেখাটা ছিল। শুধু ওখানে চুপি সারে কথাটা নিয়ে এবং তার বানান নিয়ে ঋতু এবং আমার থ্রু নীরেন্দা, মানে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, একটা বিশাল ডায়ালগ হয়েছিল, কারণ ওটা ডয় শূন্য র হবে না বয় শূন্য র হবে, এই নিয়ে 3 দিন ধরে আমাদের একটা বিতর্ক চলেছিল। লেখাটা কত ভালো কি এই নিয়ে নয়, চুপি সারে কথাটা ডয় শূন্য র হবে না বয় শূন্য র হবে। তো এইরকম ঋতুর, এবং ঋতুর পয়েন্ট অফ ভিউ আর নীরেন্দার পয়েন্ট অফ ভিউ আলাদা, কিন্তু ঋতুও মানবে না, নীরেন্দাও মানবে না। ঋতুর এরকম ছোট ছোট জিনিসে ওর কিরকম একটু স্টিক করে যেত, মানে ওইখানে হ্যাং হয়ে যেত, ওটাই ওর হতো। তো এরপর পরবর্তীতে মিড 90s-এ আমিও চাকরি ছেড়ে দিই এবং ওর 19শে এপ্রিল ছবিটা, আমি 19শে এপ্রিল যখন প্রথম আমরা দেখি NT1-এ, ও ডেকে নিয়ে যায়, আমরা দেখতে যাই। আমি মমতা, মানে মমতা শঙ্কর, আমি আর মম একসঙ্গে দেখেছিলাম ছবিটা। খুব হাপুস নয়নে কেঁদেছিলাম দুজনে। বেরিয়ে এসে খুব আপ্লুত হয়ে আমি ফেরত গেলাম। তখন আমি আনন্দবাজারে চাকরি করি। আমি গিয়ে বললাম যে আমি একটা লেখা লিখতে চাই, এই দেখ ঋতুপর্ণ ঘোষ বলে একটি ছেলে একটা নতুন ছবি করেছে অপর্ণা সেন আর দেবশ্রীকে নিয়ে, লেখাটা। তো আমাকে বলা হলো, আমি এটা আনন্দবাজার পত্রিকায় লিখতে চেয়েছিলাম, তখন আমাকে বলা হলো, তোর বন্ধু তো, বন্ধুদের নিয়ে লিখবি, ঠিক আছে লিখে লেখাটা দেওয়া হলো। লেখাটা দেওয়ার পরে 1 উইক, 2 উইক, 3 উইক, 4 উইক লেখাটা ছাপা হয় না। ইতিমধ্যে ঋতুপর্ণ ঘোষ ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পেল। তখনই লেখাটা আবার তলা থেকে বার করে এনে লেখাটা ছাপা হলো। কিন্তু ঋতু যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে সেটা আমরা কেউই বুঝিনি, কিন্তু ছবিটা যে ভালো, এটা যে ইট টাচড আস, এটা কিন্তু ওর সেই ছবিটা দেখেই। কারণ হীরের আংটি আমরা দেখিনি, কারণ হীরের আংটি তখনও রিলিজ করেনি এবং ডিভিডিও হয়নি, তো সেই জন্য তখন দেখিনি। তো ঋতু 19শে এপ্রিল করার পর, 19শে এপ্রিলটা আমি 19শে এপ্রিল যখন রিলিজ হয়, ডিস্ট্রিবিউশনেও আমি কাজ করেছিলাম। সুতরাং আমি আর ঋতু অনেক সময় প্রমোট করতে যেতাম। তখন তো ঋতুকে এরম টিভিতে এত দেখা যায়নি। ঋতু আর আমি গেলে অনেক সময় কে যে ঋতুপর্ণ, এই ঋতুপর্ণ নামটা নিয়ে একটা সংশয় ছিল, তো মাঝে মাঝে আমরা দুজনে দাঁড়িয়ে থাকলে অনেকেই আমাকে ঋতুপর্ণ ভাবতো, এবং তারপর ঋতু বললো, এই বল আমি ঋতুপর্ণ ঘোষ। बहु मनोरथी साजू अभिसारी पहलू सुनील बेस काजर नयनी सलाज बयानी कुसुमे